চ্যাটার্জি বাড়িতে ফাগুন ও রিতকে একসঙ্গে দেখে কষ্ট পায় বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যাকে কলেজে এসে ফাগুন অপমান করলে তখন বিদ্যা কাঁদতে থাকে। এরপরে রিত ফোন করলে বিদ্যা বলতে থাকে, কেন ফোন করেছেন আপনি? আমাকে বদনাম করে আপনার আপনার শখ মিটেনি, তারপরেও বারবার ফোন করে ডিস্টার্ব করছেন কেন? তখন দেখা যায় এই কথা শুনে রিত বলতে থাকে, আমি তোমাকে কি করে অপমান করলাম বিদ্যা? এরকম কথা কেন বলছো? আমি কি করে অপমান করেছি তোমাকে? আর আমি অপমান করলামই বা কখন? তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, কেন? ফাগুন তো এসেছিল, আপনার বাবা আর ফাগুন এসেতেও আমার আমার স্টুডেন্টদের সামনে আমাকে অপমান করে গেল, আর আমি নাকি চরিত্রহীনা? প্লিজ প্লিজ প্রফেসরদের চরিত্র হরণ করবেন না। তখন এই কথা শুনে কষ্ট পায় রিত। রিত বলতে থাকে, এই কথাগুলো ফাগুন তোমাকে বলে গেছে? আচ্ছা, তবে ফোনটা রাখো আগে। আর তুমি ওদিকে বায়োলজি ক্লাস করো, আর আমি এদিকে কেমিস্ট্রি ক্লাসটা সেরে আসছি। আর এই ক্লাসটা হবে আমার আমার রাজদীপ চ্যাটার্জি আর ফাগুনের সঙ্গে। এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় এদিকে ফাগুন কলেজ থেকে বেরিয়ে চ্যাটার্জি বাড়িতে আসে। আর চ্যাটার্জি বাড়িতে এসে গয়নাকাটি পরে শাড়ি পরে রিতের ঘরে অপেক্ষা করে। ঠিক তখনই রিত এসে বলতে থাকে, কি ব্যাপার? কি ব্যাপার মম? ড্যাড কোথায়? ড্যাডের সঙ্গে আমার কথা আছে। ও সরি, ড্যাড নয় তো, উনি তো রাজদীপ চ্যাটার্জি, দা দা বেস্ট অফ রাজদীপ চ্যাটার্জি, তাই না? ওনার সঙ্গে আমার কথা আছে। উনি কোথায়? তখন দেখা যায় রিতের মা বলতে থাকে, আসলে আসলে রিত, তোমার ঘরে ফাগুন এসেছে। ফাগুন এসে বসে আছে বাবা। তুমি ওকে কিন্তু কিছুতেই ঘরে অ্যালাউ করবে না। ওই ঘরটা শুধুমাত্র বিদ্যার। বিদ্যা ওই ঘরে থাকবে। বিদ্যাকে ওই ঘরটাতে মানায়, ওই মেয়েটাকে নয়। ওই মেয়েটাকে তুমি ঘর থেকে বের করে দাও। ঠিক তখনই রিত বলে ওঠে, ও উনি এসেছেন? আমি তো ওনার সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম। ওনার সঙ্গে তো আমার বোঝাশোনা আছে, তাই না? ওনার সঙ্গে একটু কেমিস্ট্রি ক্লাস করব। এই বলে উপরে চলে যায় আর নিজের ঘরে গিয়ে বলতে থাকে, তা আপনি এখানে কি করছেন ম্যাম? তখন দেখা যায় ফাগুন বলতে থাকে, এসব কি বলছো রিত? আমি তোমার ওয়াইফ, আমি তোমার ঘরে থাকবো না? কোথায় থাকবো? তখন দেখা যায় রিত বলতে থাকে, তোমার লজ্জা করে না? তুমি আমার ওয়াইফ? কোন দিক থেকে তুমি আমার ওয়াইফ? আমি কি তোমার মাথায় সিঁদুর দিয়েছি? ওয়াইফ আমার বিদ্যা, বিদ্যা আমার ওয়াইফ। বিদ্যাকে নিয়ে আমি এই ঘরটাতে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমার ড্যাড মেনে নেয়নি, তাই আমি এখানে থাকতে পারিনি। আমি এখন বিদ্যাকে নিয়ে বিদ্যার বাড়িতেই থাকবো, এখানে কখনোই আসবো না। আর তুমি এখানে থাকতে পারো, আমার সমস্যা নেই, কারণ এই ঘরটাতে তো এখন আর আমি থাকি না। তোমাকে না হয় আশ্রিতা হিসাবে এখানে এই ঘরটা আমি দিয়ে দিলাম, তোমাকে গিফট করলাম। এই কথাটা শুনে রেগে যায় ফাগুন। ফাগুন বলতে থাকে, হোয়াট ইজ আশ্রিতা? তুমি আশ্রিতা কাকে বলছো? আমার বাড়িতে কতগুলো ঘর পড়ে আছে, তোমার কোনো ধারণা আছে? আর তুমি আমাকে আশ্রিতা বলছো? আমি আশ্রিতা এখানে? তখন দেখা যায় রিত বলতে থাকে, তো নয়তো কি? তুমি যেহেতু যেহেতু অন্যজনের ঘরে এসে বসে আছো, তার থেকে পারমিশন না নিয়ে, আর বলছো এখানেই থাকবে, তবে তো আশ্রিতাই, তাই না? আমার মনে হচ্ছে মিস্টার কাশ্যপ ব্যানার্জির বাড়িতে তোমার জন্য কোনো ঘর নেই। এজন্য তুমি চ্যাটার্জি বাড়িতে এসে রাজদীপ চ্যাটার্জির ঘরে এসে আশ্রয় চাইছো। তো থাকতে পারো, কারণ এই ঘরটা এখন খালি পড়ে থাকে। এই ঘরে তো আর আমি থাকি না। তখন দেখা যায় সৃঞ্জয়ী এসে বলতে থাকে, রিত, এসব কি হচ্ছে? মেয়েটার সঙ্গে এভাবে কথা বলছো কেন? তখন রিত বলতে থাকে, ছি কাকিমণি, তুমি তো বিদ্যাকে পছন্দ করতে, তবে এখন কথা ঘুরিয়েছো কি করে? তুমি ওকে এ ঘরে কি করে অ্যালাউ করলে? এই ঘরটা বিদ্যার। তখন দেখা যায় সৃঞ্জয়ী বলতে থাকে, এ ঘরটা বিদ্যার কখনোই ছিল না, আর হবেও না। বিদ্যা ব্যানার্জি কখনো চ্যাটার্জি বাড়ির বউ হতে পারে না। আর চ্যাটার্জি বাড়ির বউ হবে একমাত্র ফাগুন। ফাগুনকেই তোমার বিয়ে করতে হবে, আর ফাগুনকেই তোমার মেনে নিতে হবে। তখন এই কথা শুনে রিত বলতে থাকে, এটা কখনোই সম্ভব হবে না। আমি কখনোই ফাগুনকে মেনে নেব না, আর ফাগুনকে বিয়েও করতে পারবো না। তখন সৃঞ্জয়ী বলতে থাকে, কেন পারবে না? তোমাকে পারতেই হবে। এরপরে রাজদীপ চ্যাটার্জি এসে বলতে থাকে, গয়নাগুলো ওকে পরিয়ে দাও সৃঞ্জয়ী, ওকে পরিয়ে দাও, তবে তো সুন্দর লাগবে। আমার বৌমা বলে কথা, চ্যাটার্জি বাড়ির একমাত্র বউ, ওকে তো সবসময় সবার থেকে সুন্দর লাগতে হবে, তাই না? তখন দেখা যায় ফাগুন বলতে থাকে, হ্যাঁ বাবা, আমি গয়নাগুলো পরে নিচ্ছি। তখন রিত বলতে থাকে, তোমার লজ্জা করছে না? একটা লোককে বাবা বলে সমর্থন করছো? তোমার কি বাবা নেই? তুমি অন্যজনকে কি করে বাবা বলতে পারো? তখন ফাগুন বলতে থাকে, কেন শ্বশুর মশাইকে কি বলে ডাকবো? তখন রিত বলতে থাকে,
উনি তোমার শ্বশুর মশাই কি করে হন? তোমাকে কি আমি বিয়ে করেছি? তোমার সিঁথিতে কি আমি সিঁদুর দিয়েছি যে তুমি ওনাকে শ্বশুর মশাই ডাকছো? তখন দেখা যায় ফাগুন বলতে থাকে, সবকিছুই তো হয়েছে, সিঁদুর দানটাও নয় হয়ে যাবে এবার। তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ তোমাকে আমি বলছি রিত, তুমি ফাগুনকে মেনে নাও, কারণ বিদ্যা এ বাড়ির বউ কখনোই ছিল না আর হতেও পারবে না। এরপরে এরপরে দেখা যায় ফাগুনের কথা শুনে রিত রেগে যায় আর বলতে থাকে, আমি কিছুতেই এই মেয়েটাকে নিজের বউয়ের স্বীকৃতি দেব না, বরঞ্চ তুমি আমার শালিকা হয়ে থেকে যাও, তাও একটু কথা বলতে পারবে আমার সঙ্গে। তখন দেখা যায় ফাগুন বলতে থাকে, আমি শালিকা নই, বিদ্যায় তোমার শালিকা থাকবে আর আমি তোমার ঘরের বউ হব, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। তুমি নিজে আমাকে মেনে নেবে আর বিদ্যাকে তোমার জীবন থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। তখন হৃদ বলতে থাকে, এই স্বপ্নটা তোমার কখনোই পূরণ হবে না গো, এই স্বপ্নটা তোমার স্বপ্নই থেকে যাবে। তখন ফাগুন বলতে থাকে, অবশ্যই পূরণ হবে, কেন নয়। আমি যখন যেটা চেয়েছি আমার ড্যাডি আমাকে সেটাই এনে দিয়েছে, তাই তাই এবার এবার তোমাকেও আমার চাই আর আমার ড্যাডি তোমাকেও এনে দেবে। তখন দেখা যায় হৃদ বলতে থাকে, তবে হয়তো তুমি কোনো বাজারের পণ্যকে ভালোবেসেছো, রাজদীপ চ্যাটার্জিকে নয়, কারণ রাজদীপ চ্যাটার্জি কোনো বাজারের পণ্য নয় যে তোমার বাবা তাকে কিনে এনে দেবে। তখন ফাগুন বলতে থাকে, যদি সেটাই হতে হয় তবে তুমি সেটাও হবে আর আমি তোমাকে সেটাই বানাবো, কিন্তু তোমাকে আমার চাই, তোমাকে যখন আমি চেয়েছি তখন আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তোমাকে আমি নিয়েই ছাড়বো। আর যখন আমার কম্পিউটার বিদ্যাকে তো আমি কখনো আমার কিছু পেতে দিইনি, তাই এবার যেটুকু যেটুকু আশা ছিল সেটুকু ছেড়ে দিয়েছি। এখন আমি জেদ ধরেছি, আমি তোমাকে নেব, তোমাকে লাগবে তবে আমার তোমাকেই লাগবে, তোমাকে আমি কিছুতেই বিদ্যার হতে দেব না। এ কথাটা মাথায় রেখো, এ কথাটা যেন মনে থাকে। এই কথাটা মনে রাখতে পারলে ভালো, আর মনে না রাখতে পারলে তো বুঝতেই পারছো, তোমাকে জবরদস্তি ভাবে আমাকে আমাকে ছিনিয়ে নিতে হবে। তখন দেখা যায় সেখানে কলেজ শেষ করে বিদ্যা চলে আসে আর বলতে থাকে, অনেক তো অপমান করেছেন, এখন এখানে কেন এসেছেন আপনি? আর মিস্টার রাজদীপ চ্যাটার্জি, চাবিটা দিন, আমি শুধুমাত্র চাবিটার কারণে এসেছি, তাছাড়া এখানে আসার মতো কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা আমার কোনোটাই ছিল না। এরপরে দেখা যায়, তখন ফাগুন বলতে থাকে, চাবি নিতে এসেছিস নাকি আমার বরের দিকে হাত বাড়াতে এসেছিস? সবটা সত্যি করে বল তো, তোর মতলব কি? তখন দেখা যায় এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, ফাগুন তোমাকে আমি কিন্তু বড় দিদি হিসেবে শাসন করতে পারি, এখন একটা থাপ্পড়ও মারতে পারি। তুমি যেভাবে কথা বলছো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পুরো উন্মাদ হয়ে আছো। তুমি এখানে এসছো, এতে আমার কোনো আপত্তি নেই, তুমি থেকে যাও, মিস্টার রাজদীপ চ্যাটার্জি তোমাকে এনেছে, আর এখানে তুমি থাকবে না, কে থাকবে বলো তো? আমি তো কখনো এ বাড়িতে থাকার স্বপ্নও দেখিনি, শুধুমাত্র মিস্টার রাজদীপ চ্যাটার্জি আমার কাছে রিকোয়েস্ট করেছিল বলে আমি এসেছিলাম, কিন্তু আমি জানতাম যে রাজদীপ চ্যাটার্জি আমাকে এমনি এমনি রিকোয়েস্ট করার লোক নয়, এখানে আমাকে কোনো না কোনো উদ্দেশ্যই এনেছে, তাই আমি এসে এসে এখানে ছিলাম, চোখ কান খোলা রেখে এখানে ছিলাম, কিন্তু যখন আমি বুঝতে পেরেছি তখনই বেরিয়ে গেছি। এরপরে দেখা যায় রিত ফাগুনের পাশে দাঁড়িয়ে থাকলে কষ্ট পায় বিদ্যা মনে মনে বলতে থাকে, আপনি তো দেখছি দিব্যি ওর সঙ্গে দাঁড়িয়ে আছেন আর ওকে বউ সাজিয়ে রাখা হয়েছে, তার মানে আপনি হয়তো বা ফাগুনকে মেনে নিয়েছেন, ভালোই থাকুন, আপনারা সুখে থাকুন, আমি কখনো আপনাদের মাঝখানে আসবো না। এরপরে বিদ্যা কান্না চোখে বেরিয়ে যাবে, ঠিক তখনই হৃদ বিদ্যার হাত ধরে ফেলে আর বলতে থাকে, কি ব্যাপার বিদ্যা, আমাকে নিয়ে যাবে না? আমাকে রেখে যাচ্ছ কেন তুমি? তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, কেন, আপনি তো ফাগুনের সঙ্গে সুখে থাকবেন তাই না? ফাগুনের পাশে দাঁড়িয়েছেন, ফাগুনকে বউ সাজানো হয়েছে, সমস্যা নেই, আপনি থাকতে পারেন, আমি কখনো আপনার কাছে কোনো আপত্তি জানাবো না, আপনি থাকতে পারেন, ফাগুনকে নিয়ে সুখে থাকতে পারেন আপনি। তখন হৃদ বলতে থাকে, তুমি ভুল বুঝছো বিদ্যা, আমি 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 ফাগুনকে বোঝাচ্ছিলাম, কিন্তু আমি ফাগুনকে মেনে নিতে কখনোই পারবো না, আমি শুধু তোমাকে ভালোবাসি, তুমি এটা কেন বুঝতে পারো না বলো তো? তখন বিদ্যা বলতে থাকে, ও তাই, সত্যি আপনি আমাকে ভালোবাসেন? তখন দেখা যায় হৃদ বলতে থাকে, হ্যাঁ, এই প্রমাণ আর কতবার দেব বলো? তখন বিদ্যা বলতে থাকে, ঠিক আছে, আপনি আপনার বাড়িতে থাকুন, আমি চলে যাচ্ছি। এই বলে বিদ্যা সেখান থেকে বেরিয়ে যায়, ঋতু বিদ্যার পিছু পিছু চলে আসে। তখন রাজদীপ চ্যাটার্জি বারবার হৃদকে দাঁড়াতে বললে কোনোভাবে হৃদ সেখানে দাঁড়ায় না, হৃদ বিদ্যার সাথে বাড়িতে চলে আসে আর বিদ্যাকে বাড়িতে এসে বলতে থাকে, বিদ্যা কি হয়েছে, তুমি এভাবে কাঁদছো কেন? বাচ্চাদের মতো কাঁদতে নেই,
তুমি তো স্ট্রং তাই না? তারপরেও এত কাঁদছো কেন বলো তো? তোমাকে তো সবসময় স্ট্রং থাকতে হবে। তখন তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ অবশ্যই আমি তো স্ট্রং, আমি স্ট্রংই থাকবো। আর আমি কাঁদছি কোথায়? কোথায় কাঁদছি আমি? আমি কাঁদছি না। তখন দেখা যায় হৃদ বলতে থাকে, তুমি কাঁদছো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কাঁদছো আর তোমার চোখে পানি স্পষ্ট দেখা যাচ্ছে। তখন বিদ্যা বলতে থাকে, জানেন কলেজের মধ্যে আমার সবগুলো স্টুডেন্টদের সামনে আমাকে যা না তাই বলে অপমান করেছে আপনার আপনার বাবা আর আমার বোন ফাগুন। তখন হৃদ বলতে থাকে, এজন্যই আমি ওখানে গিয়েছিলাম ওদেরকে শিক্ষা দিতে আর শিক্ষাও দিয়ে এসেছি। আমি বলে এসেছি ফাগুন যতই চেষ্টা করুক আমাকে কিছুতেই পারবে না, ও বরং আমার শালিকা হয়েই থাকুক। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, ফাগুন অনেক জেদি, ফাগুন এটা মানবে না, ফাগুন অবশ্যই যেন তেন প্রকারে আপনাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। তখন দেখা যায় হৃদ বলতে থাকে, ছিনিয়ে নেবে, এই কথাটা তুমি মাথা থেকে বের করো। কিন্তু আমার একটা জিনিস ভালো লাগলো যে তুমি আমাকে হারানোর ভয় পাচ্ছ, এতেই বোঝা যাচ্ছে যে তুমি আমাকে ভালোবাসো। তখন বিদ্যা বলতে থাকে, জান আপনি কি বলেন না, আমি আপনাকে ভালোবাসতে যাব কেন? আমি আপনাকে ভালোবাসি না, আমি কখনোই কাউকে ভালোবাসি না।